আমি মনে করি ওটার বিপক্ষে যে আন্দোলন এটা অত্যন্ত যৌক্তিক আন্দোলন। ওটা করা যাবে যদি তারা পশ্চাৎ কোনো কারণে দেখা যায় যে সমাজে তারা পিছিয়ে পড়ছে, তাদেরকে সামনে আনতে হবে, তাদেরকে আনার জন্য স্বাভাবিক প্রক্রিয়া প্রতিযোগিতায় তারা আসতে পারছেন, কিন্তু একটা লিমিটের ভিতরে। সেখানে মুক্তিযোদ্ধাদেরকে এখানে ঢোকানো আমার ব্যক্তিগত ধারণা মতে এটা কোনো ক্রমেই সংবিধানের এই ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর যদি মুক্তিযোদ্ধাদের কোনো সুবিধা দেওয়া যায় পৃথিবীর ইতিহাসে, সেটা হয়তো তাকে দেওয়া হতে পারে কোনো একটা কারণে। তাও কতগুলো কারণ যেটা অন্য লোককে বৈষম্যের শিকার না করে তাকে এককালীন সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, তাকে সে চিরজীবন একটা পেনশন, অন্য ধরনের কোনো ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট দেওয়া যেতে পারে। কিন্তু চাকরি যেটা আরেকজনের প্রাপ্য, যেখানে আরেকজন প্রতিযোগিতা করে পাওয়ার জন্য উপযুক্ত, সেটাকে বঞ্চিত করে আমি আরেকজনের প্রাপ্যটা তাকে দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের এই বাংলাদেশের সৃষ্টির যে মূল উদ্দেশ্য ছিল বা সৃষ্টির যে চেতনা, যার জন্য আমরা এই মুক্তিযুদ্ধটা অংশগ্রহণ করেছিলাম, কিসের থেকে মুক্তি পাওয়ার জন্য? বৈষম্য থেকে মুক্তি। এমনি স্বাভাবিকভাবে সব দেশে সব সমাজেই এই বৈষম্যটাকে মানুষের পছন্দ করে না, এবং বৈষম্যহীন সমাজ সাধারণ সুস্থ সমাজ বলা যায়। তো এই হিসাবে বাঙালিদের অভিজ্ঞতাটা আরো বেশি তিক্ত, কারণ বাঙালিদের দীর্ঘদিন থেকে সেই বলতে গেলে ঔপনিবেশিক শাসন আমল যখন ব্রিটিশরা শাসন করত, তখনও বাঙালিদের বিভিন্নভাবে এই বৈষম্যের শিকার হয়েছিল, এবং সেই কারণেই তারা পাকিস্তান আন্দোলনটার মধ্যে জড়িত হয়ে গেছিল। তারা মনে করেছিল যে পাকিস্তান আন্দোলনের মতে যদি দেশ স্বাধীন হয় এবং পাকিস্তানের সঙ্গে তারা যুক্ত থাকে, তাহলে হয়তো তারা বৈষম্য থেকে মুক্তি লাভ করবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পাকিস্তানিরাও আবার তাদেরকে বৈষম্যের শিকার করে। তখন এই বৈষম্য থেকে মুক্তির জন্য প্রথমে শুরু হলো স্বাধিকার আন্দোলন। পরবর্তীকালে এটা যখন দেখা গেল যে স্বাধিকার আন্দোলনের কোনো ফল হচ্ছে না, তখন তারা মনে করলো যে শেষ পর্যন্ত একসঙ্গে মিলেমিশে আমরা বৈষম্য আর পাবো না, পাকিস্তানি কাঠামোতে আমাদেরকে নিজস্ব একটা দেশ গড়ে তুলতে হবে, যে দেশটা হবে আমাদের জনগণের দেশ, এবং যেখানে আমরা সোসাইটিতেই তৈরি করবো যেটা আমাদের ন্যায় বিচার ভিত্তিক বৈষম্যহীন সোসাইটি, যেখানে নির্যাতন নিপীড়ন কেউ কাউকে করবে না, এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যে বাঙালিরা দীর্ঘদিন একটা দরিদ্র হিসাবে বা দারিদ্রতার কষাঘাতে সবসময় জর্জরিত হচ্ছে, এটা থেকে হয়তো মুক্তি মিলতে পারে। তো সেই হিসাবে স্বাধীন যখন দেশ হলো, এটাতে আমাদের সংবিধানে কিন্তু সাম্যের উপরে বৈষম্যহীন এটার ব্যাপারে খুব বড় জোর দেওয়া হয়েছিল। এবং এখানে আরেকটা কথা আমার বলা উচিত, সেটা অনেক সময় অনেকে কতগুলো জিনিসকে, বিশেষ করে বর্তমান সরকার কিছুটা হলো ড্রিফট করে, মানে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এবং নিজস্ব দেশ আমরা এই জন্যই চেয়েছিলাম যে আমরা এটার মধ্যে এইগুলোকে অ্যাকোমোডেট করবো, ন্যায় বিচার ভিত্তিক সমাজ এবং বৈষম্যহীন সমাজ। তো সেখানে গিয়ে এই কোটা সিস্টেমটা এর সঙ্গে সরাসরি একটা সাংঘর্ষিক অবস্থান। আমি যখন বৈষম্য করতে যাচ্ছি, তখন এই কোনো লোককে যখন বৈষম্যের বাইরে একটা স্পেশাল ফ্যাসিলিটি দিই, এটাকে বৈষম্যহীন সমাজ তৈরিতে এটা সহযোগিতা করে। তো কথা হলো যে তারপরেও আমাদের কিন্তু সংবিধানে পরিষ্কারভাবে কিছু মানুষকে এই বৈষম্যের কারণে, সাম্যের কারণে কিছু মানুষকে এগিয়ে নেওয়ার জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। যারা পিছিয়ে পড়ে আছে তারা যাতে সকলের সঙ্গে সমান কাতারে আসতে পারে, তার জন্য কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়ার প্রভিশন আমাদের সংবিধানে আছে, এবং ওইভাবেই সংবিধান রচিত হয়েছিল যে এটাও সাম্যের জন্য, বৈষম্যহীন সমাজই করার জন্য। সেই কোটা সিস্টেম অতটুকু পর্যন্ত আমাদের সংবিধানে অ্যালাউ করা আছে, সেই কোনো ক্যাটাগরিতেই। এবং এই মৌলিক অধিকারের আরেকটা বিষয় আমাদের সংবিধানে কিন্তু 7 খতে বলা আছে যে রাষ্ট্র হিসাবে যেখানে বলা আছে যে সেখানে কিন্তু এই 29 ধারাকে, যে আপনার সাম্যতার জন্য যে বৈষম্য কতটুকু করা যাবে, সেটা কিন্তু সেই ধারাটি কোনোরকম সংশোধনযোগ্য নয়, এটাকে সংশোধনও করা যাবে না, মানে এটাকে স্ট্রিক্ট করা হয়েছে। তারপরেও আরেকটা বড় জিনিস আমাদের দেশে ঘটে গেছে, সেটা হলো যে আমরা মুক্তিযুদ্ধের যে তালিকা বানিয়েছি, সেটাতে প্রথম থেকেই যা তালিকা ছিল এখন তার 3-4 গুণ বেশি করা হয়েছে। এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ধরনের তথ্য পাওয়া গেছে যে মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করছেন, কিন্তু তার বয়স, মুক্তিযুদ্ধকালীন তার বয়স হয়তো জন্মই হয় না কারো, 1 বছর 2 বছর 3 বছর বয়স, সেই সময়কার তারাও মুক্তিযোদ্ধার হিসাবে হয়েছেন, এবং বেশিরভাগ দেখা গেছে হয়েছেন অনেকে সেভাবে মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং অনেকেই বাদ পড়েছেন যারা সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু লাইমলাইটে আসতে পারেননি, হয়তো শিক্ষিত ছিলেন না তেমন গ্রামের সাধারণ মানুষ, তারা মেইন স্ট্রিম পলিটিক্সের সঙ্গে, প্রশাসনের সঙ্গে জড়িত ছিলেন না, তারা জীবন দিয়েছেন, তাদের অনেক কষ্ট করেছেন, তাদের ছেলেমেয়েরা মারা গেছে, তারা কিন্তু এই মুক্তিযুদ্ধের মধ্যে তালিকায় নাম আসেনি, এই ধরনের কথা শোনা গেছে। কাজে এই তালিকা নিয়েও যথেষ্ট কন্ট্রোভার্সি আছে।
স্বাধীনতা কেন করেছিলাম? এটা নিজের দেশ, সেখানে বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ আমরা তৈরি করবো। নিজেদের দেশ ওই জন্যই চেয়েছিলাম, এই জন্যই স্বাধীনতা চেয়েছিলাম। এটার সঙ্গে আমি মনে করি সাংঘর্ষিক। এবং এখন যেটা করা হচ্ছে, যেটা সরকারি তরফ থেকে করা হয়েছে এবং এখনো করা হচ্ছে, সেটাতে আমাদের ব্যক্তিগতভাবে আমার ধারণা, এখন বর্তমান অবস্থা অবশ্য সরকার করেননি যদিও, তবে বেশিরভাগ মানুষের ধারণা এটা সরকারের ইন্ধনই এগুলো হচ্ছে। এবং শাসক শ্রেণী তাদের কিছু সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন, যাদেরকে অনুপযুক্ত দেখেও তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, অনুপযুক্ত দেখেও তাদেরকে অত্যাচারী করা হচ্ছে, যাতে করে তাদের লয়্যালটি টুয়ার্ডস দ্য রুলার, যারা শাসক তাদের প্রতি যাদের লয়্যালটি কোনো ক্রমিক, তারা জানে যে আমরা এটা এই পজিশনে কোনোদিন আসতে পারতাম না, এই 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 সম্মান আমরা কোনোদিন পেতাম না, এই সুযোগ সুবিধা পেতাম না। কাজেই যাদের জন্য পেয়েছি তাদের জন্য আমাদের সেই কৃতজ্ঞতা বোধ। এই ধরনের একটি লয়ালিস্ট ফোর্স তৈরি করার জন্য, একটা এই মুক্তিযুদ্ধকে একটা ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করার জন্য মুক্তিযুদ্ধের এই চেতনাকে দিয়ে তারা এই ধরনের কোটা সিস্টেম বিভিন্নভাবে তারা একটা শক্তিশালী গ্রুপ তৈরি করছেন। এই গ্রুপের মাধ্যমে তারা সারা দেশবাসীকে বঞ্চিত করে তাদের উপর লাঠিয়াল বাহিনী হিসাবে তাদের এই শাসকদের হয়ে কাজ করার জন্য এটা সৃষ্টি করা হচ্ছে। তো এই কারণেই এই যে কোটা বিরোধী আন্দোলনটা আমি মনে করি অত্যন্ত যৌক্তিক, এবং সরকার সরাসরি করুক আর ইনডাইরেক্টলি করুক, সরকারের এখানে যদি কোনো হাত থাকে সেটাকেও আমি মনে করি যে কোনোভাবে প্রতিহত করা উচিত।